মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি। জি, আপনার সংশোধনী উত্থাপন করুন, 3 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লিখি আমিনকে একবার জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইউর সাকসেস সিক্রেট অফ সিঙ্গাপুর। উনি ক্যাটাগরি বললেন যে আমার কাছে সবসময় এডুকেশনটা সবচেয়ে প্রায়োরিটি ছিল। আমাদেরও ইনভেস্টমেন্ট ইন এডুকেশনে যদি প্রায়োরিটি দেওয়া হয় আমাদের অবশ্যই সাকসেস খুব দ্রুত হবে। আমি খুব বেশি সংশোধনী না মাননীয় স্পিকার। আমার প্রথম সংশোধনী হচ্ছে বিলের 3 দফার 1 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শব্দাবলীর পরিবর্তে সদর উপজেলায় শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। এটা আমার মনে হয় শুধু আমি না, অনেক সদস্য দিয়েছেন। কারণ আসলে একটা জেলায় যখন একটা প্রথম ইউনিভার্সিটি হয় এটা তো সাধারণত সদরেই হয়ে থাকে। অসংখ্য জেলা আছে এখনো ইউনিভার্সিটি হয়নি। আমাদের গাইবান্ধায় হয়নি, লালমনিরহাটে হয়নি, কুড়িগ্রামে হয়নি, রংপুরে মাত্র একটা বিশ্ববিদ্যালয়। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় উত্তরবঙ্গে অনেক পিছিয়ে আছে এবং এই ক্ষেত্রে সরকার পার্টনারশিপে যেতে পারে। উদ্যোক্তাদের জিজ্ঞেস করতে পারে কারা কারা প্রাইভেট ইউনিভার্সিটি করতে চান, তাদেরকে সরকার কিছু সহযোগিতা করলে পার্টনারশিপে এখানে ইউনিভার্সিটি করা যেতে পারে। আমার পরের সংশোধনীটা হচ্ছে সিরিয়াল নাম্বার 70, বিলের 42 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রণয়ন শব্দটির পরে ও কার্যকর শব্দাবলী সন্নিবেশ করা হোক। 74 নম্বর সিরিয়াল, বিলের 43 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রণয়ন শব্দটির পরে ও কার্যকর শব্দাবলী সন্নিবেশ করা হোক। 77 নম্বর তালিকায় আছে বিলের 53 দফার পরে নিম্নোক্ত নতুন 54 দফাটি সন্নিবেশ করা হোক, যথা 54 অপসারণ ক্ষমতা। সরকার বিশ্ববিদ্যালয়ের যে কোনো কর্তৃপক্ষের মনোনীত সদস্যকে তাহার মেয়াদপূর্তির পূর্বে যে কোনো সময় তার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে, বা যদি এ আইনের অধীন তাহার দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা অস্বীকার করে বা সরকারের বিবেচনায় অক্ষম হয়। 85 নম্বর সিরিয়াল, বিলের তফসিলের 9 দফার 2 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 2 প্রক্টর ও সহকারী প্রক্টরের যদি থাকে দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। 86 নম্বর সিরিয়ালে বিলের তফসিলের 13 দফার 5 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত রেজিস্ট্রার শব্দটির পরিবর্তে রেজিস্ট্রারভুক্ত শব্দটি প্রতিস্থাপন করা হোক। আমি মনে করি মাননীয় স্পিকার, এই দেশের শিক্ষার জন্য একটা পার্টনারশিপ প্রয়োজন। এই পার্টনারশিপে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে না গেলে আমরা অবশ্যই এই সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পারবো না। দ্বিতীয় জিনিসটি হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, যে আমরা ইউনিভার্সিটি করছি কিন্তু আমরা কি একটা স্টাডি আদৌ করেছি? আমাদের কতজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, কতজন সিভিল ইঞ্জিনিয়ার দরকার, কতজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, কতজন ডাক্তার দরকার, কতজন পুষ্টিবিদ দরকার। আমাদের দরকার অনুযায়ী ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো খোলা দরকার। আমরা ঢালাওভাবে সবগুলো সাবজেক্ট খুলছি, যার ফলে পরবর্তীতে অনেক বেকার সৃষ্টি হচ্ছে। আমরা বেকার সৃষ্টির শিক্ষা প্রতিষ্ঠান চাই না, কর্মসংস্থান সৃষ্টির শিক্ষা প্রতিষ্ঠান চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1। মাননীয় সদস্য অনুগ্রহপূর্বক 2 মিনিট বলবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয় আমার প্রতি খুব স্নেহ প্রদর্শন, আমার পার্শ্ববর্তী আসনের, এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা। মগবাজার এলাকায়, মহাখালী এলাকায় ওনার মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা আমি যতবারই বসি শুনি। আমার বাসা ওর পাশেই। তো এই আইনটির প্রাথমিক উদ্দেশ্য অবশ্যই কম্পিটিশন সূচক এবং ডুইং ইজ সূচককে বাড়ানো, এবং ডুইং ইজ এবং কম্পিটিশন সূচক বাড়ানোর অসংখ্য উপায় আছে। আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টের অসংখ্য কনস্ট্রেইন এখানে আইডেন্টিফাই করা আছে। এটা খুব সহজ একটা কাজ দ্রুত বাড়ানোর। এর ফলে হয়তো বা সূচক বাড়বে, কিন্তু সার্বিক ইনভেস্টমেন্ট, সার্বিক ব্যবসার পরিবেশ, সার্বিক দেশের উন্নয়ন যে বাড়বে, এটা সে ধরনের আইন না। এটা একটা সিম্পল রোগীর চিকিৎসার আইন। এটা কোনো রোগের চিকিৎসা করবে না। উই আর ইন দ্য ইরা অফ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং প্রথম দুটো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কলোনিয়ালিজমের কারণে আমাদের সম্পদ সব পাচার হয়ে গেছে ইউরোপে, এবং সেটার সুবিধা পেয়েছে ইউরোপ। থার্ডটা তো আমরা সাইলেন্ট ছিলাম, ফোর্থে আমরা অত্যন্ত সজাগ আছি। এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা যদি লিডার হতে চাই, আমাদের সবচেয়ে বড় বাধা আমি এই মুহূর্তে বলবো, ব্যাংক থেকে যে অর্থ লুট হয়েছে সেই অর্থ লুট হওয়াটা। কিভাবে হয়েছে ব্যাংক থেকে লুট অর্থ? কর্পোরেট ব্যাড গভর্নেন্সের মাধ্যমেই হয়েছে। কোম্পানির কর্মচারীর নামে কোম্পানি খোলা হয়েছে, কোম্পানির ড্রাইভারের নামে কোম্পানি খোলা হয়েছে, একই কোম্পানির নামে 5 জায়গায় লোন নেওয়া হয়েছে, বিভিন্ন শাম কোম্পানি করা হয়েছে, ফেক কোম্পানি করা হয়েছে। এর আগে আমাদের কমন সিল ছিল, আরেকটা আইনে সেই কমন সিলটা বাদ দেওয়া হয়েছে। পারপিচুইটি ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। ফ্যাক্সিমিল সিগনেচার এখন আসছে, অনলাইন সিগনেচার। এগুলো আধুনিক ব্যবস্থা সব দেশেই আছে, কিন্তু পৃথিবীর কোনো দেশে তো আর ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা লুট হয়নি। যে দেশে ব্যাংক থেকে 1 লক্ষ প্লাস টাকা লুট হচ্ছে, সেই দেশের কর্পোরেট গভর্নেন্স অনেক সতর্কতার সাথে করা উচিত।
সে দেশে এই ধরনের আইনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ কোম্পানি মানেই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে একাধিক ব্যক্তি, একাধিক বোর্ড, একাধিক রেজলিউশন, ইজিএম, এগুলো হবে। 1 মিনিট মাননীয় স্পিকার। এবং এর ফলে 1 মিনিট, এর ফলে আমাদের এই এক সদস্য বিশিষ্ট কোম্পানি যখন করা হবে, এক মিনিট বলুন। ওটার সাথে প্রোপাইটারশিপ ফার্মের আর কোনো পার্থক্য থাকবে না, ওটার সাথে পার্টনারশিপের আর কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ এক ব্যক্তি লাইসেন্স নিয়ে যেভাবে ব্যবসা করত, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোম্পানি, এক ব্যক্তির কোম্পানিও ঠিক সেইভাবেই ব্যবসা আসলে করতে পারবে। এটার ফলে আমার যেটা মনে হচ্ছে যে আমরা আরেকটা ফ্রডুলেন্ট দিকে যেতে পারি। কারণ আমাদের দেশে একটা ব্যাংক সিন্ডিকেটের ফ্রড কোম্পানি আছে এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক কয়েকজন গভর্নর, তারা সরকারের শত্রু না, সরকারের বন্ধু এবং সরকারেরই কাছের লোক। তারা বারবার বলেছে ব্যাংক সেক্টরে একটা বিশাল সিন্ডিকেটের সৃষ্টি হয়েছে, যারা ব্যাড লোন নেয় এবং ব্যাংকগুলো ব্যাড লোন দেয়। কাকে দেয়? কোম্পানিকেই তো দেয়, ব্যক্তিকে তো আর দেয় না। এখন যখন এই এক ব্যক্তি কোম্পানি করা হবে, তখন দেখা যাবে একটা কোম্পানির 7 জন ছিল, 7 জন 7টা কোম্পানি করে পরিবারের বিভিন্ন লোকের মাধ্যমে করে সিন্ডিকেটের লোন নিয়ে আরেকটা ফ্রডের সৃষ্টি হতে পারে। এটা একটা ঝুঁকিপূর্ণ আইন এবং এখানে আরো একটি ঝুঁকিপূর্ণ ধারা আছে, আমি সেটি সংশোধনীতে বলবো এবং আমি মনে করি এটা বিষয়ে ব্যাপক জনমত যাচাই হওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব শামীম হায়দার পাটোয়ারি। মাননীয় সদস্য, আপনার সংশোধনী 8টি, 3 মিনিট বলুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ডুইং ইজ বিজনেসে আমরা সাউথ ইস্ট এশিয়ার 8টি দেশের মধ্যে 7 নম্বরে আছি, আমাদের পরে মাত্র আফগানিস্তান। অবশ্যই এই বিষয়ে কিছু করা উচিত এবং মাননীয় মন্ত্রী মহোদয় করছেন। আর ওয়ার্ল্ড কম্পিটিশন সূচক, বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতায় 19 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী আমরা 2 ধাপ পিছিয়ে 105 নম্বরে গিয়েছি, যেটার মধ্যে রাইট টু লোন সবকিছু আছে। আর ভিয়েতনাম 10 ধাপ এগিয়ে 67 নম্বরে গিয়েছে। একজন অর্থনীতিবিদ বলেছে শুধু নিজেরা ভালো করলে হবে না, অন্যদের চেয়েও ভালো করতে হবে। আর একজন বলেছে বাংলাদেশ হাঁটছে, অন্যরা দৌড়াচ্ছে। আমার সংশোধনীর মধ্যে যেটি প্রথম সংশোধনী বিলের 4 দফার 1994 সালে 18 নং আইনের ধারা 31 সংশোধন, উক্ত ধারা আইনের ধারা 31 সাধারণ সিলমোহরযুক্ত শব্দগুলির পরিবর্তে শেয়ার বা মালিকানা শব্দাবলী প্রতিস্থাপিত হবে। বিলের 5 দফার পরিবর্তে নিম্নোক্ত 5 দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 1994 সনের 18 নং আইনের 46 সংশোধন, উক্ত আইনের ধারা 46 উপধারা 1 উহা সাধারণ সিলমোহর যুক্ত করিয়া শব্দগুলির পরিবর্তে বাহককে শেয়ার শব্দাবলী প্রতিস্থাপিত হইবে। বিলের 7 দফাটি আমি 2টি সংশোধনী এনেছিলাম, আমি 34 নম্বর সিরিয়ালটি উত্থাপিত করছি না কারণ এটি কনফ্লিক্টিং হয়। আমি বিলের 7 দফাটি সম্পূর্ণ বর্জন চেয়েছি। কেন চেয়েছি? কারণ এখানে বলা হয়েছে জামানত যারা দিবে তারা অনিশ্চিত পাওনাদারের উপরে অগ্রাধিকার পাবে। এটা অলরেডি মোরাললেস আইনে আছে, তবে সেখানে অনেক ক্ষেত্রে ইকুইটেবল প্রিন্সিপাল ফলো করা হয়। যখন এটা আইনে করে দেওয়া হবে তখন এই ইকুইটেবল প্রিন্সিপালটা ফলো করার কোনো সুযোগ থাকবে না। অনেক ক্ষেত্রে ফ্রড হলেও কোর্টের কিছু করার থাকবে না, অনেক ক্ষেত্রে ফ্রড জামানত হলেও কোর্ট তখন সেটাকে প্রায়োরিটিতে বাধ্য হবে। এটি অলরেডি আইনের স্বতঃসিদ্ধ ধারা, এটি বাদ দিলেও কোনো অসুবিধা হবে না। বিলের 8 দফায় 2টি প্রস্তাব আছে, আমি 39 নম্বর প্রস্তাবটি প্রত্যাহার করে নিচ্ছি। 40 নম্বরটি খুব গুরুত্বপূর্ণ, আমি এটাতে একটু সময় দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। আমি 40 নম্বর প্রস্তাবটি হচ্ছে বিলের 8 দফা বর্জন করা হোক। আমি কেন বর্জন চেয়েছি? এটি বিশেষ কারণে। যদি আমি 8 দফাটা পড়ি, যে সংযোজিত হচ্ছে কি 4, যেই ক্ষেত্রে অবলুপ্তির আবেদন পেশ করিবার পূর্ববর্তী 6 মাসের মধ্যে কোম্পানি কর্তৃক বা কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিবার উদ্দেশ্যে কোনো অর্থ প্রদান করা হয়, অথবা কোনো মালামাল সরবরাহ করা হয়, অথবা স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের প্রাধিকার প্রদান করা হয়, সেই ক্ষেত্রে আদালতের নিকট উপযুক্ত প্রতীয়মান হইলে উক্ত লেনদেন অকার্যকর ঘোষণা করিয়া পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার আদেশ প্রদান করিতে পারিবেন। আমি যদি সাপ্লাইয়ার হই, আমি কি করে জানবো এই কোম্পানিটা 6 মাস পরে লিকুইডেশনে যাচ্ছে? আমি কি করে জানবো 6 মাস পরে এই কোম্পানিটা ওয়াইন্ডিং আপে যাচ্ছে? আমার রাইটটা এখানে সম্পূর্ণ কার্টেল করে দেওয়া হচ্ছে। আমি যদি ইনোসেন্ট বোনাফাইড সাপ্লায়ার হই, বোনাফাইডলি কোম্পানিকে টাকা দেই, বোনাফাইডলি কোম্পানিকে কোনো সাপ্লাই দেই, তাহলে এই আইন অনুযায়ী আমি কোনো টাকা পাবো না যদি কোর্টের কাছে প্রতীয়মান হয়। এটা হতে পারে না। কারণ হচ্ছে একটা কোম্পানি কখন লিকুইডেশন, 2 মিনিট মাননীয় স্পিকার, একটা 1 মিনিট বলুন। সেটা কোম্পানি জানে, সেটা তো সাপ্লায়ার বা ব্যবসায়ীরা জানে না। তাহলে আমি আজকে দিয়ে দিলাম, 6 মাস বা 5 মাস পরে কোম্পানিটা নিজের থেকেই লিকুইডেশনে চলে গেল, আমার টাকা প্রোটেকশনের আর কোনো অধিকার এই আইন অনুযায়ী থাকলো না যদি কোর্ট মনে করে। সিমিলার প্রভিশন 5-এও আছে,
যে ক্ষেত্রে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেখানে 1 বছরের মধ্যে কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় বা মালামাল সরবরাহ করা হয়, সেক্ষেত্রে উহা বাতিল হইবে যদি না সরল বিশ্বাস থাকে। আমি কোম্পানির কাছে জমি কিনেছি, 6 মাস পরে কোম্পানি লিকুইডেশনে চলে গেছে, অ্যাজ পার দিস প্রভিশন আমি আর জমি মালিক হতে পারবো না, আমার জমি চলে যাবে লিকুইডেশন কোর্টে অথবা ব্যাংক্রাপসি কোর্টে। এইটা আমার মনে হয় অন্যান্য অনেক আইনের সাথে সাংঘর্ষিক হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় এটা কেন করেছেন আমি বুঝেছি, ফ্রড ঠেকানোর জন্য। কারণ অনেক সময় কোম্পানিগুলো লিকুইডেশন যাওয়ার আগে সম্পত্তিগুলো ট্রান্সফার করে দেয়, কিন্তু এতে ইনোসেন্ট যারা ট্রান্সফার তাদেরও ক্ষতি হতে পারে মাননীয় স্পিকার। তো আমি 66 নম্বর কলামে বিলের 12 দফায় প্রস্তাবিত তফসিল 9 কয়ের ফর্ম গ এর ক্রমিক নম্বর প্রথমের পরে নিম্ন 1 মিনিট। ক্রমিকে বিলের 12 দফার প্রস্তাবিত তফসিল 9 কয়ের ফরম গ এর ক্রমিক সংখ্যা প্রথমের পরে নিম্নোক্ত নতুন ক্রমিক সংখ্যা দ্বিতীয় সন্নিবেশিত করা হোক, যথা দ্বিতীয় নিবন্ধন নাম্বার, তারিখ ও সময়। এটা কেন করেছি, এই গ ফর্মটা হচ্ছে গ্যারান্টি দ্বারা সীমিত আয় এবং শেয়ার মূলধন সম্পন্ন এক ব্যক্তির স্মারক, ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। তো সেখানে প্রথমেই কোম্পানির নাম আছে, তারপরে নিবন্ধিত কার্যালয় আছে। সেখানে আমি মনে করি নিবন্ধন নাম্বার এবং তারিখের সময়, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অ্যান্ড ডেট অফ ইনকর্পোরেশন, এই তথ্যটা এখানে দিলে এই ফর্মটি সুন্দর হবে। একইভাবে 12 দফায় যে প্রস্তাবিত তফসিলটি করা হয়েছে, 12 দফায় তফসিল 9 ঘতে বলা আছে, আমার ক্রমিক নাম্বার 68, মনোনীত ব্যক্তি সদস্য হইবার পর অন্য কোনো ব্যক্তিকে তাহার লিখিত পূর্ব সম্মতি গ্রহণপূর্বক মনোনীত করিবেন, যিনি উক্ত সদস্যের মৃত্যু হলে কোম্পানির সদস্য হইবেন। আমি এখানে বলেছি মনোনীত ব্যক্তি সদস্য হইবার পর অন্য কোনো ব্যক্তিকে তাহার লিখিত পূর্ব সম্মতি গ্রহণপূর্বক সদস্য। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সদস্য এবারে বক্তব্য রাখবেন জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1। দয়া করে 2 মিনিট বলুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটু অন্য বিষয়ে বলবো। গতকালকে একটা আর্টিকেল ছাপানো হয়েছে, মতিয়ার রহমান পাটোয়ারি নামে একজন সাংবাদিক ভারতের দান্ডিনগরে আলোকে মুজিববর্ষ, উনি আহমেদাবাদে দেখেছেন যে ওখানে গান্ধীনগরে একটা অডিও ভিজুয়াল মিউজিয়াম করা হয়েছে মহাত্মা গান্ধীকে নিয়ে, এবং উনি খুব পুলকিত হয়েছেন দেখে। উনি প্রত্যাশা করেছেন এই আর্টিকেলে যে আমাদের মহান নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে বিস্তারিতভাবে তুলে ধরতে উন্নত প্রযুক্তির মাধ্যমে একটি অডিও ভিজুয়াল জাদুঘর করে তোলা যায়। এটা গতকালের যুগান্তরের একটা আর্টিকেল ছিল, ওনার লিখেছিলেন। আমার মনে হচ্ছে প্রস্তাবটি খুব খুব সুন্দর একটি প্রস্তাব। এখন আমাদের এই আইনে দুটি জিনিস হয়েছে। এক হচ্ছে, আগের আইনে বলা ছিল একবার পরিবর্তন করা যাবে এবং এর বেশিও করা যাবে যদি আন্তর্জাতিক বাজার বাড়ে। এই যে আন্তর্জাতিক বাজার বা মূল্যবৃদ্ধির ব্যাপারটা নতুন আইনে কিন্তু নাই। অর্থাৎ নতুন আইনে দাম বাড়াতে বা কমাতে আর কোনো কারণ দেখানোর প্রয়োজন নাই, যৌক্তিকতাটাও চলে গেছে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে এটি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, জনগণের সাথে আলোচনা করা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা। হ্যাঁ, কোভিডের কারণে আমাদের রেভিনিউ কালেকশন কম হবে, এটাকে অবশ্যই একটা সাপোর্টিভ দরকার আছে, বাট আমরা আবার 37,000 কোটি টাকা পরিচালন ব্যয় এবার বাজেটে প্রস্তাব করা হয়েছে। তো খরচ কমায়, অনেক দিক থেকে খরচ কমানো উচিত ছিল। খরচ না কমানোর কারণে অর্থনীতির উপরে চাপ পড়ছে। এখন এই চাপের জন্য স্বাভাবিকভাবেই ট্যারিফের বাড়ানোর একটা প্রচেষ্টায় আইন দিয়ে করা হচ্ছে। যদিও বলা হয়েছে পরিবর্তন করা হবে, পরিবর্তন মানে কমানো যেতে পারে, বাড়ানো যেতে পারে। তো বাড়ানো সামনে, এটা যে বাড়ানো মানে কমানো হবে এমনটা আমাদের মনে হচ্ছে না। এটা একটা ব্যাপক জনগুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ নাগরিকরা অত্যন্ত এটা দ্বারা এফেক্টেড হয়। এবং ঢাকা শহরে যারা বাসিন্দা বা শহরের, তারা এই বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল, হোল্ডিং ট্যাক্স, বাসা ভাড়া, তাদের বেতন বা ইনকামের 70 থেকে 80% চলে যায়, যেটা হাইয়েস্ট এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে হাইয়েস্ট। তো এই জন্য এটা জনমত যাচাই করা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখবে জনাব শামীম হায়দার পাটোয়ারি। মাননীয় সদস্য, আপনার তো দুটো অ্যামেন্ডমেন্ট, 1 মিনিট বলেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মানে গত 18 সালে আমার নির্বাচনী এলাকা নিয়ে বলেছিলাম যে আমার এলাকাটা কবে শতভাগ বিদ্যুতায়িত হবে। মাননীয় মন্ত্রী তখন প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিলেন যে 2018 সেপ্টেম্বরে হবে। এটা এখন পর্যন্ত হয়নি। মাননীয় মন্ত্রী মহোদয় যদি এটা একটু বিশেষ নজর দেন। আরেকটা হচ্ছে, আমরা আজকে ডুইং ইজ বিজনেসে একটা সূচকের জন্য একটা আইন পাশ করলাম, আবার এই আইনটা পাশ করলে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের লিড ইকোনমিস্ট অনুযায়ী আনপ্রেডিক্টেবিলিটি এবং ল্যাক অফ রিলায়েবিলিটি অফ এনার্জি সাপ্লাই, এটার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। আমরা শতভাগ বিদ্যুতের দিকে যাচ্ছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা অসাধারণ সাহসী উদ্যোগ, কোনো সন্দেহ নেই। বিশাল বিশাল প্লেন কেনা, এয়ারপোর্ট, ওনার অসাধারণ সাহসী উদ্যোগ। কিন্তু শতভাগ সময় কি বিদ্যুৎ দিতে পারছি?
আমি আমার এলাকায় অন্তত জনগণের সামনে তীব্র প্রশ্নমানে জর্জরিত হচ্ছি, বিভিন্ন সময় এলাকায় বিদ্যুৎ থাকছে না। তো এটাও আমাদের দেখা দরকার, শুধু শতভাগ লাইন না, শতভাগ সময় যেন বিদ্যুৎ থাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।